উপন্যাস পলাশরাঙা ক্যাম্পাস প্রথম পরিচ্ছেদ বসন্তের প্রথম ছোঁয়া ফাগুনের আগুন লাগা এক দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর তখনও পুরোপুরি সরগরম হয়ে ওঠেনি। ক্লাসের ফাঁকে বা ক্লাস শেষে ছাত্রছাত্রীদের আনাগোনা শুরু হয়েছে মাত্র। পলাশার শিমুল গাছগুলো যেন নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে প্রকৃতিকে। লাল আভায় ছেয়ে আছে চারপাশ। এমনই এক অলস দুপুরে কলাভবনের সামনে সবুজ লনে বন্ধুদের সাথে আড্ডায় মত্ত ছিল অর্ক। পদার্থবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র সে। চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে ঝোলানো বিধা বিধা বই ভর্তি ব্যাগ আর মুখে সবসময় একটা হালকা চিন্তার ছাপ, এই হলো অর্কের পরিচিতি। তবে বন্ধুদের আড্ডায় সে বেশ প্রাণবন্ত। হঠাৎ করেই অর্কের চোখ আটকে গেল। একটু দূরে লাইব্রেরির দিক থেকে হেঁটে আসছে একটি মেয়ে। পরনে হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ, কাঁধে ঝোলানো একটা শান্তিনিকেতনী ব্যাগ, আর খোলা চুলগুলো ফাগুনের বাতাসে আলতো উঠছে। মেয়েটির হাঁটার ভঙ্গিতে একটা অদ্ভুত ছন্দ। মুখটা স্পষ্ট না দেখা গেলেও কেমন যেন একটা স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে চারপাশে। অর্ক এর আগে কখনো এমন তীব্রভাবে কারো দিকে আকৃষ্ট হয়নি। কিরে অর্ক, ওদিকে কি দেখছিস এমন হাঁ করে? এটা বন্ধু রাহুলের ধাক্কায় সম্বিত ফিরল তার। আরে না, কিছু না, খানিকটা অপ্রস্তুত হয়ে বলল অর্ক, কিন্তু তার চোখ তখনও সেদিকেই। মেয়েটি এগিয়ে এসে তাদের আড্ডার পাশ দিয়েই ক্যাফেটেরিয়ার দিকে চলে গেল। যাওয়ার সময় একবার তাদের দিকে চিরা চোখে তাকিয়েছিল কি? অর্কের বুকের ভেতর একটা অজানা শিহরণ খেলে গেল। মেয়েটা কে রে? নতুন নাকি? আগে দেখিনি তো, রাহুল জবাব দিল। অর্কের মনটা তখন থেকেই কেমন উড়ু উড়ু। ক্লাসে মন বসাতে পারছিল না। বারবার শুধু সেই আকাশি সালোয়ার কামিজ পরা মেয়েটির মুখটাই ভেসে উঠছিল। কে এই মেয়ে? কোন ডিপার্টমেন্টের? নাম কি? হাজারো প্রশ্ন ভিড় করছিল তার মনে। দ্বিতীয় পরিচ্ছেদ অপ্রত্যাশিত আলাপন। পরের কয়েকদিন অর্ক স্বজনেই মেয়েটিকে খুঁজেছে। লাইব্রেরির করিডরে, মধুর ক্যান্টিনে, হাকিম চত্বরের চায়ের দোকানে। কিন্তু কোথাও তার দেখা মেলেনি। অর্কের মনটা একটু দমে গিয়েছিল। সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল যখন একদিন অপ্রত্যাশিতভাবে সেন্ট্রাল লাইব্রেরির রিডিং রুমে তার সাথে দেখা। মেয়েটি একটি বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে কি যেন খুঁজছিল। অর্ক প্রথমে চিনতে পারেনি, কিন্তু কাছে যেতেই সেই পরিচিত স্নিগ্ধ মুখটা দেখে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সাহস করে এগিয়ে যাবে কিনা ভাবতে ভাবতেই মেয়েটি ঘুরে দাঁড়ালো আর অর্কের সাথে চোখাচোখি হয়ে গেল। মেয়েটি মিষ্টি করে হাসল, বলল, এক্সকিউজ মি, আপনি কি জীবনানন্দ দাশের কবিতার সংকলনটা কোথায় আছে বলতে পারবেন? অর্কের মনে হলো এই কণ্ঠস্বর শোনার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওটা সম্ভবত ওই দিকের সেলফে আছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। বই খুঁজে দেওয়ার ফাঁকে টুকটাক কথা হল। মেয়েটির নাম ঈশিতা। বাংলা সাহিত্য। দ্বিতীয় পরিচ্ছেদ অপ্রত্যাশিত আলাপন। পরের কয়েকদিন অর্ক সজ্ঞানেই মেয়েটিকে খুঁজেছে। লাইব্রেরির করিডোরে, মধুর ক্যান্টিনে, হাকিম চত্বরের চায়ের দোকানে, কিন্তু কোথাও তার দেখা মেলেনি। অর্কের মনটা একটু দমে গিয়েছিল। সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল যখন একদিন অপ্রত্যাশিতভাবে সেন্ট্রাল লাইব্রেরির রিডিং রুমে তার সাথে দেখা। মেয়েটি একটি বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে কি যেন খুঁজছিল। অর্ক প্রথমে চিনতে পারেনি, কিন্তু কাছে যেতেই সেই পরিচিত স্নিগ্ধ মুখটা দেখে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সাহস করে এগিয়ে যাবে কি না ভাবতে ভাবতে মেয়েটি ঘুরে দাঁড়াল আর অর্কের সাথে চোখাচোখি হয়ে গেল। মেয়েটি মিষ্টি করে হাসল, বলল, এক্সকিউজ মি, আপনি কি জীবনানন্দ দাশের কবিতার সংকলনটা কোথায় আছে বলতে পারবেন? অর্কের মনে হল এই কণ্ঠস্বর শোনার জন্যই সে এতদিন অপেক্ষা করছিল। তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওটা সম্ভবত ওই দিকের সেলফে আছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। বই খুঁজে দেওয়ার ফাঁকে টুকটাক কথা হল। মেয়েটির নাম ঈশিতা, বাংলা সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। কথা খুব বেশি নয়, তবে যা বলে গুছিয়ে বলে। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক গভীরতা। অর্ক মুগ্ধ হয়ে শুধু তাকে দেখছিল আর তার কথা শুনছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বইটি হাতে নিয়ে বলল ঈশিতা। আরে না না না, এতে ধন্যবাদের কি আছে? আপনি কি কিছু মনে না করলে আপনার সাথে একটু পরিচিত হতে পারি? আমি অর্ক, ফিজিক্স থার্ড ইয়ার। ঈশিতা আবার হাসল। নিশ্চয়ই, আমি ঈশিতা, বাংলা সেকেন্ড ইয়ার। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল। আমারও, ছোট্ট করে জবাব দিল ঈশিতা। এরপর থেকে ক্যাম্পাসে প্রায় দিনই তাদের দেখা হতো, কখনো লাইব্রেরিতে, কখনো টিএসসিতে, আবার কখনো কোনো সেমিনারে। প্রথম প্রথম শুধু হাই হ্যালো হতো, তারপর ধীরে ধীরে কথা বাড়তে লাগল। অর্ক জানতে পারল ঈশিতার বাড়ি ময়মনসিংহে।
ঢাকায় একটি হোস্টেলে থেকে পড়াশোনা করে, কবিতা লেখে, আবৃত্তি করে আর ভালোবাসে দৃষ্টিতে ভিজতে। অন্যদিকে ঈশিতাও অর্কের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করেছিল। অর্কের বুদ্ধিদীপ্ত কথাবার্তা, সবকিছুতে তার গভীর পর্যবেক্ষণ আর চোখের চশমার ফাঁক দিয়ে সেই সলজ্জ চাহিনি, সবকিছুই ঈশিতার ভালো লাগত। তৃতীয় পরিচ্ছেদ, পলাশরাঙা বিকেলে। একদিন ক্লাস শেষে টিএসসির সামনে দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছিল ঈশিতা। হঠাৎ দেখল অর্ক এদিকেই আসছে, পরনে নীল পাঞ্জাবি, কাঁধে সেই পরিচিত ব্যাগ। ঈশিতার বুকের ভেতরটা কেন যেন নেচে উঠল। কি ব্যাপার ঈশিতা, একা দাঁড়িয়ে? কাছে এসে জিজ্ঞেস করল অর্ক। হ্যাঁ, বন্ধুদের জন্য অপেক্ষা করছি। তুমি? আমারও ক্লাস শেষ, ভাবছিলাম হাকিম চত্বরে গিয়ে এক কাপ চা খাব। তুমি যাবে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা করল অর্ক, কিন্তু তার বুকের ভেতর তখন রীতিমতো ঝড় বইছে। ঈশিতা কয়েক মুহূর্ত ভাবল, তারপর মিষ্টি হেসে বলল, চলুন। হাকিম চত্বরের সেই বিখ্যাত চায়ের দোকানে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে তাদের অনেক কথা হল। সাহিত্য, সিনেমা, গান, রাজনীতি, বাদ গেল না কিছুই। অর্ক অবাক হয়ে আবিষ্কার করল ঈশিতার জানার পরিধি অনেক বিস্তৃত, আর ঈশিতা দেখল আপাতদৃষ্টিতে রাশভারী মনে হলেও অর্ক আসলে খুবই সংবেদনশীল আর রসিক একজন মানুষ। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। পলাশ গাছগুলোর ফাঁক দিয়ে শেষ বিকেলে সোনালি আলো এসে পড়েছে তাদের মুখে। ঈশিতার খোলা চুলগুলো বাতাসে উঠছে, আর সেই আলোয় তার মুখটা অপার্থিব সুন্দর লাগছিল। অর্ক অপলক চোখে তাকিয়ে রইল। কি দেখছেন? ঈশিতার প্রশ্নে ঘোড় কাটল অর্কের। লজ্জিত হেসে অর্ক বলল, না মানে, আজকের বিকেলটা খুব সুন্দর, তাই না? ঈশিতা হাসল। হ্যাঁ, খুব সুন্দর। চা শেষ করে তারা যখন উঠল তখন সন্ধ্যা প্রায় নেমে এসেছে। চারপাশের কোলাহল ছাপিয়েও একটা অদ্ভুত নীরবতা যেন তাদের দুজনকে ঘিরে ধরেছিল। ফেরার পথে পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ করেই অর্কের হাতটা ঈশিতার হাতের সাথে আলতো করে ছুঁয়ে গেল। দুজনের শরীরেই যেন বিদ্যুতের একটা স্রোত বয়ে গেল। কেউ কোনো কথা বলল না, কিন্তু হৃদয়ের গভীরে তারা দুজনেই অনুভব করল এক নতুন অনুভূতির জন্ম হচ্ছে। বসন্তের এই পলাশরাঙা বিকেলে দুটি তরুণ হৃদয় এক অজানা সুরে বাধা পড়ছে। চতুর্থ পরিচ্ছেদ, অনুভূতির প্রথম প্রকাশ। পরদিন সকালে ঘুম ভাঙতেই অর্কের মনে পড়ল গতকাল বিকেলের কথাগুলো। ঈশিতার মুখ, তার হাসি, তার আলতো স্পর্শ, সবকিছু ভাবতে ভাবতে সে আনমনা হয়ে গেল। ক্লাসে গিয়েও সে অন্যমনস্ক। বন্ধুরা তার এই পরিবর্তন লক্ষ্য করল। কিরে অর্ক, আজকাল বড্ড চুপচাপ থাকিস, কাহিনী কি? রাহুল জিজ্ঞেস করল। অর্কের কান ঝাঁ করে উঠল। সে কোনো মতে সামলে নিয়ে বলল, কই, কিছু না তো। কিন্তু তার মন মানছিল না। ঈশিতার জন্য তার ভেতরে যে তীব্র ভালোলাগা তৈরি হয়েছে সেটা সে আর চেপে রাখতে পারছিল না। সে ঠিক করল ঈশিতাকে তার মনের কথা বলবে। কিন্তু কিভাবে বলবে? যদি ঈশিতা ভুল বোঝে, যদি তাদের এই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এসব ৭-৫ ভাবতে ভাবতেই কয়েকটা দিন কেটে গেল। এরই মধ্যে ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন শুরু হয়েছে। পুরো ক্যাম্পাস সেজে উঠেছে নতুন রূপে। আলপনা আঁকা হচ্ছে রাস্তায়, বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে মঞ্চ। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসবের আমেজ। উৎসবের দিন সকালে অর্ক অনেক সাহস করে ঈশিতাকে ফোন দিল। হ্যালো ঈশিতা, কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও ভালো। শোনো, আজ বিকেলে কি তোমার কোনো কাজ আছে? না, তেমন কিছু নেই। কেন বলো তো? আসলে মানে, যদি তুমি ফ্রি থাকো তাহলে কি আমরা একটু ঘুরতে যেতে পারি? মানে, উৎসবের ভিড় থেকে একটু দূরে কোথাও। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল অর্ক। ওপাশ থেকে ঈশিতা কিছুক্ষণ চুপ করে রইল। অর্কের বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ছিল। সে প্রায় ধরেই নিয়েছিল ঈশিতা হয়তো রাজি হবে না। কিন্তু তাকে অবাক করে দিয়ে ঈশিতা বলল, ঠিক আছে, কখন আসবে? অর্কের মনে হল সে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। বিকেলে হলুদ পাঞ্জাবি আর জিন্স পরে সে হাজির হল ঈশিতার হোস্টেলের সামনে। ঈশিতা পরেছিল বাসন্তী রঙের শাড়ি, খোপায় বেলি ফুলের মালা। অর্কের মনে হল তার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। তারা রিকশা করে চলে গেল রমনা পার্কে। লেকের ধারে একটা বেঞ্চিতে পাশাপাশি বসল দুজনে।
চারদিকে ফুলের সৌরভ, পাখির কলতান আর বসন্তের নরম বাতাস। অনেকক্ষণ চুপচাপ থাকার পর অর্ক বলল, ঈশিতা, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। ঈশিতা তার দিকে তাকাল। তার চোখে প্রশ্ন। অর্কের গলা শুকিয়ে আসছিল। সে ঢোক গিলে বলল, আমি জানি না কিভাবে বলবো। আসলে আমি আমি তোমাকে। কথাটা শেষ করতে পারল না অর্ক। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে ঈশিতা যেন সবটা বুঝে নিল। তার মুখটাও লজ্জায় লাল হয়ে উঠল। ঈশিতা আলতো করে অর্কের হাতটা ধরল, মৃদুস্বরে বলল, আমি জানি তুমি কি বলতে চাও অর্ক। অর্কের বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর যেন নেমে গেল। সে অবাক হয়ে ঈশিতার দিকে তাকাল। ঈশিতা মিষ্টি হেসে বলল, তোমার অনুভূতিটা আমিও অনুভব করি। সেই মুহূর্তে পৃথিবীর সব কোলাহল যেন থেমে গেছিল। রমনা পার্কের সেই নিভৃত কোণে বসন্তের মাতাল হাওয়ায় দুটি তরুণ মন একে অপরের প্রতি ভালোবাসার প্রথম স্বীকারোক্তি জানাল। তাদের এই অব্যক্ত প্রেম যেন প্রকৃতির সব সৌন্দর্যের সাথে একাকার হয়ে গেল। পলাশ শিমুলের রঙে রঙিন হয়ে উঠল তাদের ভালোবাসার প্রথম প্রহর। উপন্যাস পলাশরাঙা ক্যাম্পাস, পূর্ব প্রকাশিতের পর। পঞ্চম পরিচ্ছেদ, নতুন মোড়, অচেনা সুর। অর্কর ভালোবাসার স্বীকারোক্তির পর ঈশিতার জীবনটাও যেন নতুন রঙে সেজে উঠেছিল। ক্যাম্পাসের প্রতিটি কোণ, প্রতিটি মুহূর্ত তাদের কাছে আরও মধুর, আরও অর্থবহ হয়ে ধরা দিচ্ছিল। ক্লাস শেষে একসাথে লাইব্রেরিতে যাওয়া, টিএসসির সবুজ ঘাসে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করা, হাকিম চত্বরের চা, সবকিছুতেই ছিল এক অন্যরকম ভালো লাগা। অর্কর লাজুক হাসি আর ঈশিতার প্রাণোচ্ছল কথার কাকলিতে তাদের চারপাশ মুখরিত থাকত। বন্ধুরা তাদের এই প্রেমকে স্বাগত জানিয়েছিল, কেউ কেউ মজা করে ক্যাম্পাসের নতুন জুটি বলেও ডাকত। কিন্তু জীবনের পথ সবসময় সরলরৈখিক হয় না। তাদের এই নির্মল ভালোবাসার আকাশেও জমতে শুরু করল এক অচেনা মেঘের ছায়া। একদিন বাংলা বিভাগে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল আধুনিক বাংলা কবিতায় দ্রোহ ও প্রেম। প্রধান বক্তা হিসেবে এসেছিলেন এক খ্যাতনামা কবি। সেমিনারে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈশিতা তার বন্ধুদের সাথে সামনের দিকেই বসেছিল। অর্কও এসেছিল ঈশিতার জন্য, যদিও কবিতার সেমিনারে তার তেমন আগ্রহ ছিল না। সে পেছনের সারিতে বসে ঈশিতার দিকে তাকিয়েছিল মুগ্ধ দৃষ্টিতে। সেমিনারের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব শুরু হল। বেশ কয়েকজন ছাত্রছাত্রী প্রশ্ন করল। হঠাৎ করেই ভিড়ের মাঝ থেকে একজন সুদর্শন তরুণ উঠে দাঁড়াল। দীর্ঘদেহী, পরনে পরিপাটি পাঞ্জাবি, চোখে বুদ্ধির ঝিলিক। ছেলেটি অত্যন্ত গুছিয়ে ঋজু ভঙ্গিতে এমন একটি প্রশ্ন করল যা উপস্থিত শিক্ষক এবং কবিকেও বেশ ভাবিয়ে তুলল। তার কণ্ঠস্বর ছিল গভীর এবং আকর্ষণীয়। প্রশ্নোত্তর পর্ব শেষে যখন সবাই বেরিয়ে আসছে, তখন ছেলেটি ঈশিতার সামনে এসে দাঁড়াল। এক্সকিউজ মি, আপনি তো ঈশিতা, তাই না? আজকের সেমিনারে আপনার একটি মন্তব্য আমার খুব ভালো লেগেছে। ঈশিতা একটু অবাক হল। ছেলেটিকে সে আগে কখনো দেখেনি। ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। ছেলেটি মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিল। আমি শাহেদ, আপনাদেরই ডিপার্টমেন্টে, তবে ফাইনাল ইয়ার। আজই প্রথম আপনার সাথে কথা বলার সুযোগ হল। ঈশিতা সৌজন্য দেখিয়ে হাত মেলাল। ও আচ্ছা। শাহেদ দেখতে যেমন আকর্ষণীয়, তার কথাবার্তাও তেমনই বুদ্ধিদীপ্ত আর মার্জিত। সে জানাল ঈশিতার লেখা সে একটা লিটল ম্যাগাজিনে পড়েছে এবং তার লেখনে সে একজন গুণমুগ্ধ পাঠক। ঈশিতা স্বভাবতই খুশি হল। নিজের লেখার প্রশংসা শুনতে কার না ভালো লাগে। অর্কের সাথে ঈশিতার পরিচয় করিয়ে দিল শাহেদ। অর্ক সৌজন্যমূলক হাসি দিলেও শাহেদের অতিরিক্ত আত্মবিশ্বাস আর ঈশিতার প্রতি তার প্রকাশ্য আগ্রহ অর্কের মনের ভেতর একটা সূক্ষ্ম অস্বস্তির কাঁটা ফুটিয়ে তুলল। শাহেদের পর থেকে প্রায় দিনই ঈশিতার সাথে সেধে সেধে কথা বলতে আসত। ডিপার্টমেন্টের করিডরে, লাইব্রেরিতে, এমনকি কখনো কখনো টিএসসিতেও। তাদের আলোচনার বিষয়বস্তু থাকত সাহিত্য, দর্শন, নতুন প্রকাশিত বই, যা অর্কের কাছে বেশিরভাগ সময় দুর্বোধ্য মনে হতো। শাহেদ প্রায়ই ঈশিতাকে বিভিন্ন লিটল ম্যাগাজিন, দুর্লভ কবিতার বই এনে দিত। মাঝে মাঝে সে তার নিজের আঁকা ছবিও দেখাত। ঈশিতা তার প্রতিভায় মুগ্ধ হতো। তার সাথে কথা বলতেও ভালো লাগত, কারণ অর্কর জগৎটা ছিল বিজ্ঞানকেন্দ্রিক, যেখানে সাহিত্যের সূক্ষ্ম অনুভূতিগুলোর সরাসরি প্রবেশ ছিল কম।
শাহেদের সাথে সে সেই বিষয়গুলো নিয়ে প্রাণ খুলে আলোচনা করতে পারত, যা অর্কের সাথে পুরোপুরি সম্ভব হতো না। তবে ঈশিতার মনে অর্কের প্রতি ভালোবাসা ছিল অটুট। শাহেদকে সে একজন ভালো সিনিয়র, একজন গুণী বন্ধু হিসেবেই দেখত, কিন্তু অর্কের চোখে শাহেদের এই উপস্থিতি অন্যরকম বার্তা নিয়ে আসছিল। ষষ্ঠ পরিচ্ছেদ, সন্দেহের কালো মেঘ। শাহেদের সাথে ঈশিতার মেলামেশা যত বাড়তে লাগল, অর্কের মনের ভেতরকার অস্বস্তিটাও ততই গভীর হতে শুরু করল। সে দেখত ঈশিতা শাহেদের সাথে কথা বলার সময় কতটা প্রাণবন্ত থাকে, তাদের আলোচনার বিষয়বস্তু কতটা গভীর। নিজের অজান্তেই একটা হীনমন্যতা তাকে গ্রাস করতে লাগল। তার মনে হতে লাগল সে হয়তো ঈশিতার জন্য যথেষ্ট নয়। ঈশিতার মতো একজন সাহিত্যপ্রেমী, সংবেদনশীল মেয়ের জন্য শাহেদের মতো একজনই হয়তো বেশি মানানসই। একদিন টিএসসিতে অর্ক, ঈশিতা আর তাদের কিছু বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। এমন সময় শাহেদ সেখানে এসে হাজির হল। সে এসেই ঈশিতার পাশে বসে পড়ল এবং সদ্য পড়া একটি ফরাসি কবিতার অনুবাদ নিয়ে আলোচনা শুরু করল। ঈশিতা মিষ্টি হাসি দিল। তার কর্মকেই নিয়ে গর্ব করতে ঈশিতা কিন্তু শিখেছেন। এ বিষয়ে গিরিশ দত্তর আমার বেশ কয়েকটি লেখা পছন্দ করেছে, সেখানে প্রত্যেকটিকেতে কর্মকে প্রধানতা দেওয়া হয়েছে। এটা বলে ঈশিতা মিষ্টি হাসি দিল। অর্কর এমনি একটা মন্তব্য শুনি। এ বলে অর্ক মিষ্টি হাসি দিল। অর্কের কথায় কেমন যেন একটা শ্লেষের সুর। ঈশিতা থমকে দাঁড়াল। তুমি কি কিছু বলতে চাইছ, অর্ক? না, তেমন কিছু না, অর্ক অন্যদিকে তাকিয়ে বলল। কিন্তু সেই তেমন কিছু নার মধ্যে যে অনেক কিছু লুকিয়েছিল তা বুঝতে ঈশিতার অসুবিধা হল না। এরপর থেকে অর্ক কেমন যেন একটি চুপচাপ হয়ে গেল। আগের মতো প্রাণোচ্ছলতা তার মধ্যে আর দেখা যেত না। ঈশিতার সাথে কথা বলার সময়ও সে অন্যমনস্ক থাকত। মাঝে মাঝেই তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে লাগল। ঈশিতা শাহেদের সাথে তার স্বাভাবিক বন্ধুত্ব বজায় রাখলেও অর্কের এই পরিবর্তন তাকে কষ্ট দিচ্ছিল। সে বুঝতে পারছিল না অর্ক কেন এমন করছে। সে কি তাকে সন্দেহ করছে? এই চিন্তাটা ঈশিতার আত্মসম্মানে আঘাত করল। সে ভালোবাসে অর্ককে, কিন্তু তার মানে এই নয় যে সে অন্য কারোর সাথে বন্ধুত্ব রাখতে পারবে না। অন্যদিকে শাহেদ যেন ঈশিতার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে লাগল। সে প্রায়ই ঈশিতার প্রশংসা করত, তার লেখা নিয়ে আলোচনা করত, এমনকি মাঝে মাঝে ঈশিতার জন্য ছোটখাটো উপহারও নিয়ে আসত। কখনো একটি নতুন কবিতার বই, কখনো এক গুচ্ছ বেলি ফুল। ঈশিতা এগুলো সৌজন্যের খাতিরে গ্রহণ করলেও অর্কের চোখে এই বিষয়গুলো অন্যভাবে ধরা দিত। তার মনে সন্দেহের কালো মেঘ ক্রমশ ঘনীভূত হতে লাগল। সে ঈশিতাকে হারাতে চায় না, কিন্তু কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে সেটাও বুঝে উঠতে পারছিল না। তাদের সাজানো প্রেমের বাগানে যেন এক অজানা ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছিল। ষষ্ঠ পরিচ্ছেদ, সন্দেহের কালো মেঘ। শাহেদের সাথে ঈশিতার মেলামেশা যত বাড়তে লাগল, অর্কর মনের ভেতরকার অস্বস্তিটাও ততই গভীর হতে শুরু করল। সে দেখত ঈশিতা শাহেদের সাথে কথা বলার সময় কতটা প্রাণবন্ত থাকে, তাদের আলোচনার বিষয়বস্তু কতটা গভীর। নিজের অজান্তেই একটা হীনবন্যতা তাকে গ্রাস করতে লাগল। তার মনে হতে লাগল সে হয়তো ঈশিতার জন্য যথেষ্ট নয়। ঈশিতার মতো একজন সাহিত্যপ্রেমী, সংবেদনশীল মেয়ের জন্য শাহেদের মতো একজনই হয়তো বেশি মানানসই। একদিন টিএসসিতে অর্ক, ঈশিতা আর তাদের কিছু বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। এমন সময় শাহেদ সেখানে এসে হাজির। সে এসেই ঈশিতার পাশে বসে পড়ল এবং সদ্য পড়া একটি ফরাসি কবিতার অনুবাদ নিয়ে আলোচনা শুরু করল। ঈশিতা মিগুন্দ আগ্রহ নিয়ে তার সাথে কথায় মগ্ন হয়ে গেল। অর্ক চুপচাপ বসে রইল। তাদের আলোচনার কিছুই সে বুঝতে পারছিল না। নিজেকে খুব একা আর অবাঞ্ছিত মনে হচ্ছিল তার। আড্ডা শেষে ফেরার পথে অর্ক হঠাৎ করেই ঈশিতাকে জিজ্ঞেস করল, শাহেদ ভাইয়ের সাথে তোমার আজকাল খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? অর্কর গলার স্বরে একটা চাপা অভিমান ঈশিতার কান এড়াল না। সে একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, উনি তো খুবই গুণী একজন মানুষ, কথা বলতে ভালো লাগে। তা তো লাগারই কথা, তোমাদের ইন্টারেস্টও তো অনেক মেলে। অর্কর কথায় কেমন যেন একটা শ্লেষের সুর। ঈশিতা থমকে দাঁড়াল। তুমি কি কিছু বলতে চাইছ অর্ক? না, তেমন কিছু না, অর্ক অন্যদিকে তাকিয়ে বলল। কিন্তু সেই তেমন কিছু নার মধ্যেই যে অনেক কিছু লুকিয়েছিল তা বুঝতে ঈশিতার অসুবিধে হল না। এরপর থেকে অর্ক কেমন যেন একটু চুপচাপ হয়ে গেল। আগের মতো প্রাণোচ্ছলতা তার মধ্যে আর দেখা যেত না। ঈশিতার সাথে কথা বলার সময়ও সে অন্যমনস্ক থাকত। মাঝে মাঝেই তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে লাগল।
ঈশিতা শাহেদের সাথে তার স্বাভাবিক বন্ধুত্ব বজায় রাখলেও অর্কর এই পরিবর্তন তাকে কষ্ট দিচ্ছিল। সে বুঝতে পারছিল না অর্ক কেন এমন করছে। সে কি তাকে সন্দেহ করছে? এই চিন্তাটা ঈশিতার আত্মসম্মানে আঘাত করল। সে ভালোবাসে অর্ককে, কিন্তু তার মানে এই নয় যে সে অন্য কারো সাথে বন্ধুত্ব রাখতে পারবে না। অন্যদিকে শাহেদ যেন ঈশিতার প্রতি আরও বেশি আকৃষ্ট হতে লাগল। সে প্রায়ই ঈশিতার প্রশংসা করত, তার লেখা নিয়ে আলোচনা করত, এমনকি মাঝে মাঝে ঈশিতার জন্য ছোটখাটো উপহারও নিয়ে আসত। কখনো একটা নতুন কবিতার বই, কখনো বা একগুচ্ছ বেলি ফুল। এগুলো সৌজন্যের খাতিরে গ্রহণ করলেও অর্কর চোখে এই বিষয়গুলো অন্যভাবে ধরা দিত। তার মনে সন্দেহের কালো মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছিল। সে ঈশিতাকে হারাতে চায় না, কিন্তু কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে সেটাও বুঝে উঠতে পারছিল না। তাদের সাজানো প্রেমের বাগানে যেন এক অজানা ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছিল। 7ম পরিচ্ছেদ। সন্দেহের জাল আরও গভীর। অর্কের মনের ভেতর সন্দেহের যে কালো মেঘ জমেছিল তা ক্রমশ ঈশিতার সাথে তার সম্পর্ককে গ্রাস করতে শুরু করল। শাহেদের সাথে ঈশিতার সহজ মেলামেশা, তাদের দীর্ঘ সাহিত্যিক আলোচনা, সব কিছুই অর্কের চোখে বিঁধতে লাগল। সে ঈশিতাকে সরাসরি কিছু বলতে পারছিল না, কিন্তু তার আচরণে একটা শীতলতা, একটা দূরত্ব স্পষ্ট হয়ে উঠছিল। ঈশিতা এই পরিবর্তনটা অনুভব করতে পারছিল এবং ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছিল। সে বারবার অর্ককে বোঝানোর চেষ্টা করত যে শাহেদ শুধুই একজন ভালো বন্ধু এবং গুণী সিনিয়র, এর বেশি কিছু নয়। কিন্তু অর্কের মন থেকে সন্দেহের কাঁটা উপড়ে ফেলা সহজ ছিল না। একদিন সন্ধ্যায় বসন্ত উৎসবেরই এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ঈশিতা একটি কবিতা আবৃত্তি করার জন্য মঞ্চে উঠেছিল। তার কণ্ঠের মাধুর্য আর আবেগময় আবৃত্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করেছিল। অনুষ্ঠান শেষে অনেকেই ঈশিতাকে অভিনন্দন জানাচ্ছিল। শাহেদও একগুচ্ছ রজনীগন্ধা হাতে নিয়ে ঈশিতার দিকে এগিয়ে এল। অসাধারণ ঈশিতা, তোমার কণ্ঠে যেন জাদু আছে। এই সামান্য ফুল তোমার প্রতিভার তুলনায় কিছুই নয়। শাহেদের চোখে ছিল মুগ্ধতা। ঈশিতা ধন্যবাদ জানিয়ে ফুলগুলো নিল। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে দাঁড়াল অর্ক। তার মুখ থমথমে। সেই শাহেদের দিকে একবার তাকিয়ে ঈশিতার দিকে ফিরল। চলো, হোস্টেলে ফিরতে হবে না? অর্কের কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক রকমের রুক্ষ। ঈশিতা কিছু বলার আগেই শাহেদ বলল, আরে অর্ক, তুমিও ছিলে? ঈশিতার আবৃত্তি শোনোনি? কি দারুণ বলেছে! অর্ক কোনো জবাব না দিয়ে ঈশিতার হাত ধরে প্রায় টানতে টানতে ভিড়ের বাইরে নিয়ে এলো। কি হচ্ছে কি অর্ক? এভাবে টেনে আনলে কেন? ঈশিতার গলায় অভিমান আর বিস্ময়। কি হচ্ছে সেটা তুমি ভালো করেই জানো অর্ক। শাহেদ সাহেবের সাথে তোমার মাখামাখিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? অর্কের চোখে তখন সন্দেহের আগুন। ঈশিতার চোখ জলে ভরে এলো। মাখামাখি? তুমি এটাকে মাখামাখি বলছ? একজন সিনিয়র আমার আবৃত্তির প্রশংসা করেছে, সেটা দোষের? শুধু প্রশংসা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা ভেবে দেখেছ? অর্কের কথায় বিষ। অর্ক, তুমি আমাকে সন্দেহ করছ? ঈশিতার কণ্ঠ কাঁপছিল। সন্দেহ করার মতো পরিস্থিতি তৈরি করলে সন্দেহ তো হবেই। সেই রাতে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হল। অর্কের প্রতিটি কথাই ছিল অবিশ্বাস আর ঈর্ষা। ঈশিতা কান্নায় ভেঙে পড়ল। তার ভালোবাসার মানুষটা তাকে এতটা ভুল বুঝতে পারে এটা সে কল্পনাও করতে পারেনি। সম্পর্কটা যেন কাঁচের মতো ভেঙে যাওয়ার উপক্রম হল। পরদিন থেকে ঈশিতা অর্কের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিল। তার মন ছিল ভারাক্রান্ত। ক্লাসেও সে অন্যমনস্ক থাকত। শাহেদ ঈশিতারই পরিবর্তনটা লক্ষ্য করল। সে কয়েকবার ঈশিতার সাথে কথা বলতে চাইল, তার মন খারাপের কারণ জানতে চাইল। ঈশিতা প্রথমে এড়িয়ে গেলেও একদিন লাইব্রেরিতে শাহেদের আন্তরিক জিজ্ঞাসায় কিছুটা হলেও মুখ খুলল। অর্কর নাম না করেই সে জানাল যে তার খুব কাছের একজন মানুষ তাকে ভুল বুঝছে, যা তার জন্য খুব কষ্টের। শাহেদ খুব মনোযোগ দিয়ে ঈশিতার কথা শুনল, তারপর শান্ত গলায় বলল, ঈশিতা, জীবনে চলার পথে এমন ভুল বোঝাবুঝি আসতেই পারে, কিন্তু যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে বুঝবে, আর যদি না বোঝে তাহলে সেই সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত। শাহেদের কথায় ঈশিতা কোনো সান্ত্বনা খুঁজে পেল না, বরং তার মন আরও খারাপ হয়ে গেল। অর্কের প্রতি তার ভালোবাসা যে কতটা গভীর সেটা সে কিভাবে বোঝাবে? এদিকে শাহেদ যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল।
সে ঈশিতার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। যখনই ঈশিতাকে মনমরা দেখত তখনই সে কোনো না কোনোভাবে তার মন ভালো করার চেষ্টা করত। কখনো নতুন বই এনে দিত, কখনো তার লেখা কবিতার প্রশংসা করত, কখনো বা তাকে নিয়ে ভালো কোনো মুভি দেখতে যাওয়ার প্রস্তাব দিত। ঈশিতা প্রথম প্রথম এড়িয়ে গেলেও অর্কের অবহেলা আর শাহেদের আন্তরিকতা তাকে ধীরে ধীরে শাহেদের প্রতি কিছুটা হলেও নির্ভরশীল করে তুলছিল। তবে তার মনের গভীরে অর্কের জন্য ভালোবাসার জায়গাটা তখনও অটুট ছিল। অষ্টম পরিচ্ছেদ। অপ্রত্যাশিত আঘাত ও অন্তরালের সত্য। কয়েক সপ্তাহ কেটে গেল এই টানাপড়নের মধ্যে। অর্ক আর ঈশিতার মধ্যে দূরত্বটা যেন বেড়েই চলছিল। অর্ক ঈর্ষায় আর অভিমানে জ্বলছিল, আর ঈশিতা কষ্ট আর হতাশায় ডুব দিচ্ছিল। একদিন বিকেলে ঈশিতা তার এক বন্ধুর সাথে নিউ মার্কেটে গিয়েছিল কিছু বই কিনতে। বই কেনা শেষে তারা যখন একটি ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, তখন ঈশিতার চোখ পড়ল উল্টো দিকের একটি শাড়ির দোকানের দিকে। কাঁচের ভিতর দিয়ে সে স্পষ্ট দেখল অর্ক একটি মেয়ের সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে। মেয়েটির হাতে একটি সুন্দর জামদানি শাড়ির প্যাকেট। অর্ক পরম মমতায় মেয়েটির কাঁধে হাত রেখেছে। দৃশ্যটা দেখে ঈশিতার বুকের ভেতর যেন দুমড়ে মুচড়ে গেল। তার মনে হল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ফুচকার প্লেটটা হাত থেকে পড়ে গেল। "কি রে, কি হল?" বান্ধবী জিজ্ঞেস করল। ঈশিতা কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে সরে গেল। তার চোখে তখন অবিশ্বাসের দৃষ্টি আর বুকের ভিতর তীব্র যন্ত্রণা। অর্ক তাহলে তাকে ঠকাচ্ছে? এই জন্যই তার এত অবহেলা, এত সন্দেহ? পরদিন সকালে ঈশিতা সরাসরি অর্কর ডিপার্টমেন্টে গেল। অর্ককে দেখেই সে আর নিজেকে সামলাতে পারল না। "গতকাল নিউ মার্কেটে ওই মেয়েটি কে ছিল অর্ক?" ঈশিতার কণ্ঠে তীব্র অভিমান আর ক্ষোভ। অর্ক প্রথমে হকচকিয়ে গেল, পরক্ষণেই তার মুখে ফুটে উঠল একটা তাচ্ছিল্যের হাসি। "কোন মেয়ের কথা বলছ? আমার তো অনেক বান্ধবীর সাথে দেখা হতে পারে।" "মিথ্যে বলো না অর্ক, আমি নিজের চোখে দেখেছি। তুমি একটা শাড়িও কিনে দিয়েছ তাকে। আমাকে সন্দেহ করার আগে নিজের চরিত্রটা একবার দেখেছ?" ঈশিতার চোখ দিয়ে জল গড়াচ্ছে। "ও, তাহলে তুমি আমাকে ফলো করছিলে? আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার এত আগ্রহ কেন?" "ব্যক্তিগত জীবন? আমাদের সম্পর্কটা কি তোমার কাছে কিছুই না?" "ছিল হয়তো এক সময়, কিন্তু তুমি যখন শাহেদের মতো ছেলের সাথে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দাও, তখন সেই সম্পর্কের আর কি দাম থাকে?" ঈশিতা আর সহ্য করতে পারল না। "অর্ক, তুমি একটা প্রতারক, আমি তোমাকে ঘৃণা করি।" এই কথাগুলো বলেই সে কান্নায় ভেঙে পড়ল আর প্রচণ্ড কষ্টে সেখান থেকে দৌড়ে চলে গেল। অর্ক পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভিতরটাও যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, কিন্তু একটা জেদ তাকে গ্রাস করেছিল। সে ঈশিতাকে বোঝাতে চাইল না, ক্ষমাও চাইল না। কয়েকদিন পর ঈশিতা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। শাহেদ তার এই অবস্থা দেখে আরও কাছে আসার চেষ্টা করতে লাগল। সে ঈশিতাকে বোঝাতে লাগল যে অর্ক তার যোগ্য নয়। এমন সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। একদিন সন্ধ্যায় যখন ঈশিতা তার হোস্টেলের বারান্দায় অন্যমনে বসেছিল, তখন তার এক রুমমেট হন্তদন্ত হয়ে এসে খবর দিল, "ঈশিতা, সর্বনাশ হয়েছে। শাহেদ ভাই অ্যাক্সিডেন্ট করেছেন। অবস্থা খুব খারাপ। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।" খবরটা শুনে ঈশিতার মাথা ঘুরে গেল। শাহেদ? অ্যাক্সিডেন্ট? সে দ্রুত ঢাকা মেডিকেলের দিকে রওনা দিল। হাসপাতালের করিডোরে পৌঁছে সে দেখল শাহেদের কিছু বন্ধু আর ডিপার্টমেন্টের কয়েকজন টিচার উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এসে জানালেন শাহেদের মাথায় গুরুতর আঘাত লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার আর্জেন্ট ও নেগেটিভ রক্তের প্রয়োজন, কিন্তু ব্লাড ব্যাংকে সেই মুহূর্তে ওই গ্রুপের রক্ত নেই। উপস্থিত সবার মুখ শুকিয়ে গেল। ও নেগেটিভ খুবই দুর্লভ একটি ব্লাড গ্রুপ। ঈশিতার নিজের রক্তের গ্রুপও এটা নয়। সে অসহায় বোধ করতে লাগল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো অর্ক। তার মুখ ফ্যাকাশে, চোখে উদ্বেগ। সে সোজা ডাক্তারের কাছে গিয়ে বলল, "আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি রক্ত দেব।" ঈশিতা অবাক হয়ে অর্কর দিকে তাকাল। অর্ক এখানে কি করছে? আর তার রক্তের গ্রুপ ও নেগেটিভ, এটা তো সে জানত না। রক্ত দেওয়ার পর যখন অর্ক বেরিয়ে এলো, তখন সে বেশ দুর্বল। ঈশিতা এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়াল। তুমি তুমি এখানে?" ঈশিতার কণ্ঠে বিস্ময়। অর্ক ফ্যাকাশে হেসে বলল, "শাহেদ আমার বন্ধু, ওর বিপদে আসব না?" কিন্তু অর্কের চোখের দিকে তাকিয়ে ঈশিতার মনে হল কথাটা এত সহজ নয়। কয়েক ঘণ্টা পর শাহেদের জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে সুস্থ হতে লাগল। পরদিন সকালে ঈশিতা আবার শাহেদকে দেখতে গেল।
শাহেদের বেডের পাশে তখন একজন মধ্যবয়সী মহিলা বসেছিলেন। শাহেদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ঈশিতাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। তুমি ঈশিতা? মহিলার কণ্ঠে অদ্ভুত এক কোমলতা। ঈশিতা মাথা নাড়ল। মহিলা একটু হেসে বললেন, শাহেদ তোমার অনেক গল্প করেছে আমার কাছে। আমি শাহেদের মা। তারপর তিনি ঈশিতার হাত ধরে বললেন, কাল রাতে যে ছেলেটা শাহেদকে রক্ত দিল, অর্ক, সেই ছেলেটা সত্যিই খুব ভালো। ঈশিতা চুপ করে রইল। শাহেদের মা আবার বলতে শুরু করলেন, তুমি হয়তো জানো না, অর্কের সাথে আমার আরেক মেয়ের খুব গভীর একটা সম্পর্ক ছিল। রুম্পা, আমার বড় মেয়ে। অর্ক আর রুম্পা একে অপরকে ভালোবাসত, কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের সম্পর্কটা ভেঙে যায়। রুম্পা তারপর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আমরা ওকে বাঁচাতে পারিনি। বলতে বলতে মহিলার গলা ধরে এলো। ঈশিতার বুকের ভেতর যেন একটা বিস্ফোরণ ঘটল। রুম্পা অর্কর প্রেমিকা ছিল? যে নিউ মার্কেটে অর্কর সাথে মেয়েটিকে সে দেখেছিল, সে কি তাহলে রুম্পার বোন বা অন্য কোনো আত্মীয়, যাকে অর্ক রুম্পার স্মৃতিতেই কিছু কিনে দিচ্ছিল? শাহেদের মা বলে চললেন, রুম্পার মৃত্যুর পর শাহেদ খুব ভেঙে পড়েছিল। সে অর্ককে ওর বোনের মৃত্যুর জন্য কিছুটা হলেও দায়ী করত। সে ভেবেছিল অর্ক হয়তো ওর বোনকে ঠকিয়েছে। তাই যখন সে শুনল অর্কর জীবনে তুমি এসেছ, তখন সে ঠিক করেছিল অর্ককে সে একটু শিক্ষা দেবে। সে তোমার কাছাকাছি এসে অর্ককে ঈর্ষান্বিত করতে চেয়েছিল, তোমাদের সম্পর্কটা ভাঙতে চেয়েছিল, যাতে অর্কও সেই একই কষ্ট পায় যা ওর বোন পেয়েছিল। ঈশিতা স্তব্ধ হয়ে সব শুনছিল। তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। শাহেদের অতিরিক্ত আন্তরিকতা, অর্কের প্রতি তার সূক্ষ্ম খোঁচা, সবকিছুই তার কাছে পরিষ্কার হয়ে গেল। আর অর্ক, সে কি রুম্পার স্মৃতি ভুলতে না পেরেই এমন আচরণ করছিল, নাকি ঈর্ষাটাই মুখ্য ছিল? শাহেদের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু কাল রাতে অর্ককে ওর ভাইয়ের জন্য এমন করতে দেখে আমার সব ভুল ভেঙে গেল। অষ্টম পরিচ্ছেদ। অপ্রত্যাশিত আঘাত ও অন্তরালে সত্য। কয়েক সপ্তাহ কেটে গেল এই টানাপোড়েনের মধ্যে। অর্ক আর ঈশিতার মধ্যে দূরত্বটা যেন বেড়েই চলছিল। অর্ক ঈশা আর অভিমানে জ্বলছিল, আর ঈশিতা কষ্ট আর হতাশায় ডুবছিল। একদিন বিকেলে ঈশিতা তার এক বান্ধবীর সাথে নিউ মার্কেট গিয়েছিল কিছু বই কিনতে। বই কেনা শেষে তারা যখন একটি ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, তখন ঈশিতার চোখ পড়ল উল্টো দিকের একটি শাড়ির দোকানের দিকে। কাঁচের ভেতর দিয়ে সে স্পষ্ট দেখল অর্ক একটি মেয়ের সাথে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলছে। মেয়েটির হাতে একটি সুন্দর জামদানি শাড়ির প্যাকেট। অর্ক পরম মমতায় মেয়েটির কাঁধে হাত রেখেছে। দৃশ্যটা দেখে ঈশিতার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। তার মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ফুচকার প্লেট পা হাত থেকে পড়ে গেল। কি রে, কি হলো? বান্ধবী জিজ্ঞেস করল। ঈশিতা কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে সরে গেল। তার চোখে তখন অবিশ্বাসের দৃষ্টি, আর বুকের ভেতর তীব্র যন্ত্রণা। অর্ক তাহলে তাকে ঠকাচ্ছে? এই জন্যই তার এত অবহেলা, এত সন্দেহ। পরদিন সকালে ঈশিতা সরাসরি অর্ক ডিপার্টমেন্টে গেল। অর্ককে দেখেই সে আর নিজেকে সামলাতে পারল না। গতকাল নিউ মার্কেটে ওই মেয়েটি কে ছিল, অর্ক? ঈশিতার কণ্ঠে তীব্র অভিমান আর ক্ষোভ। অর্ক প্রথমে হচকেচিয়ে গেলেও পরক্ষণেই তার মুখে ফুটে উঠল একটা তাচ্ছিল্যের হাসি। কোন মেয়ের কথা বলছ? আমার তো অনেক বান্ধবীর সাথেই দেখা হতে পারে। মিথ্যে বলো না অর্ক, আমি নিজের চোখে দেখেছি। তুমি একটা শাড়িও কিনে দিয়েছ তাকে। আমাকে সন্দেহ করার আগে নিজের চরিত্রটা একবার দেখেছ? ঈশিতার চোখ দিয়ে জল গড়াচ্ছে। অর্কর মুখটা কঠিন হয়ে গেল। ওহ, তাহলে তুমি আমাকে ফলো করছিলে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার এত আগ্রহ কেন? ব্যক্তিগত জীবন? আমাদের সম্পর্কটা কি তোমার কাছে কিছুই না? ছিল হয়তো একসময়, কিন্তু যখন তুমি শাহিদের মতো ছেলের সাথে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দাও, তখন সেই সম্পর্কের আর কি দাম থাকে? ঈশিতার সহ্য করতে পারল না। অর্ক, তুমি একটা প্রতারক, আমি তোমাকে ঘৃণা করি। এই কথাগুলো বলেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে গেল। অর্ক পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটাও যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, কিন্তু একটা জেদ তাকে গ্রাস করেছিল। সে ঈশিতাকে বোঝাতে চাইল না, ক্ষমাও চাইল না। কয়েকদিন পর ঈশিতা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। শাহেদ তার এই অবস্থা দেখে আরও কাছে আসার চেষ্টা করতে লাগল। সে ঈশিতাকে বোঝাতে লাগল যে অর্ক তার যোগ্য নয়। এমন সময় ঘটল এক অভাবনীয় ঘটনা। একদিন সন্ধ্যায় যখন ঈশিতা তার হোস্টেলের বারান্দায় আনমনে বসেছিল, তখন তার এক রুমমেট হন্তদন্ত হয়ে এসে খবর দিল, ঈশিতা, সর্বনাশ হয়েছে, শাহেদ ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, অবস্থা খুব খারাপ, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। খবরটা শুনে ঈশিতার মাথা ঘুরে গেল। শাহেদ? অ্যাক্সিডেন্ট? সে দ্রুত ঢাকা মেডিকেলের দিকে রওনা দিল।
হসপিটালের করিডোরে পৌঁছে সে দেখল শাহেদের কিছু বন্ধু আর ডিপার্টমেন্টের কয়েকজন টিচার উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এসে জানালেন, শাহেদের মাথায় গুরুতর আঘাত লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার আর্জেন্ট ও নেগেটিভ রক্তের প্রয়োজন। কিন্তু ব্লাড ব্যাংকে সেই মুহূর্তে ওই গ্রুপের রক্ত নেই। উপস্থিত সবার মুখ শুকিয়ে গেল। ও নেগেটিভ খুবই দুর্লভ একটা ব্লাড গ্রুপ। ঈশিতার নিজের রক্তের গ্রুপও এটা নয়। সে অসহায় বোধ করতে লাগল। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে এগিয়ে এলো অর্ক। তার মুখ ফ্যাকাশে, চোখে উদ্বেগ। সে সোজা ডাক্তারের কাছে গিয়ে বলল, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি রক্ত দেব। ঈশিতা অবাক হয়ে অর্কর দিকে তাকালো। অর্ক এখানে কি করছে? আর তার রক্তের গ্রুপ ও নেগেটিভ, এটা তো সে জানত না। রক্ত দেওয়ার পর অর্ক যখন বেরিয়ে এলো তখন সে বেশ দুর্বল। ঈশিতা এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়াল। তুমি তুমি এখানে? ঈশিতার কণ্ঠে বিস্ময়। অর্ক ফ্যাকাশে হেসে বলল, শাহেদও আমারও বন্ধু, ওর বিপদে আসব না? কিন্তু অর্কের চোখের দিকে তাকিয়ে ঈশিতার মনে হল কথাটা এত সহজ নয়। কয়েক ঘণ্টা পর শাহেদের জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে সুস্থ হতে লাগল। পরদিন সকালে ঈশিতা আবার শাহেদকে দেখতে গেল। শাহেদের বেডের পাশে তখন একজন মধ্যবয়সী মহিলা বসেছিলেন, শাহেদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ঈশিতাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। তুমি ঈশিতা তো? মহিলার কণ্ঠে অদ্ভুত এক কোমলতা। ঈশিতা মাথা নাড়ল। মহিলা একটু হেসে বললেন, শাহেদ তোমার অনেক গল্প করেছে আমার কাছে, আমি শাহেদের মা। তারপর সে ঈশিতার হাত ধরে বললেন, কাল রাতে যে ছেলেটা শাহেদকে রক্ত দিল, অর্ক, সেই ছেলেটা সত্যিই খুব ভালো। ঈশিতা চুপ করে রইল। শাহেদের মা আবার বলতে শুরু করলেন, তুমি হয়তো জানো না, অর্কের সাথে আমার আরেক মেয়ের খুব গভীর একটা সম্পর্ক ছিল, রুম্পা, আমার বড় মেয়ে। অর্ক আর রুম্পা একে অপরকে ভালোবাসত, কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের সম্পর্কটা ভেঙে যায়। রুম্পা তারপর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ওকে আমরা বাঁচাতে পারিনি। বলতে বলতে মহিলার গলা ধরে এলো। ঈশিতার বুকের ভেতরটা যেন একটা বিস্ফোরণ ঘটল। রুম্পা অর্কের প্রেমিকা ছিল? যে নিউ মার্কেটে অর্কের সাথে মেয়েটিকে সে দেখেছিল, সে কি তাহলে রুম্পার বোন বা অন্য কোনো আত্মীয়া, যাকে অর্ক রুম্পার স্মৃতিতেই কিছু কিনে দিচ্ছিল? শাহেদের মা বলে চললেন, রুম্পার মৃত্যুর পর শাহেদ খুব ভেঙে পড়েছিল। ও অর্ককে ওর বোনের মৃত্যুর জন্য কিছুটা হলেও দায়ী করত। ও ভেবেছিল অর্ক হয়তো ওর বোনকে ঠকিয়েছে। তাই যখন সে শুনল অর্কের জীবনে তুমি এসেছ, তখন সে ঠিক করেছিল অর্ককে ও একটু শিক্ষা দেবে। সে তোমার কাছাকাছি এসে অর্ককে ঈর্ষান্বিত করতে চেয়েছিল, তোমাদের সম্পর্কটা ভাঙতে চেয়েছিল, যাতে অর্ক সেই একই কষ্ট পায় যা ওর বোন পেয়েছিল। ঈশিতা স্তব্ধ হয় সব শুনছিল। তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। শাহেদের অতিরিক্ত আন্তরিকতা, অর্কের প্রতি তার সূক্ষ্ম খোঁচা, সবকিছুই তার কাছে পরিষ্কার হয়ে গেল। আর অর্ক, সে কি রুম্পার স্মৃতি ভুলতে না পেরেই এমন আচরণ করছিল, নাকি ঈর্ষাটাই মুখ্য ছিল? শাহেদের মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু কাল রাতে অর্ককে ওর ভাইয়ের জন্য এমন করতে দেখে আমার সব ভুল ভেঙে গেছে। ছেলেটা আসলে খারাপ নয়, হয়তো পরিস্থিতিই ওকে এমন করে দিয়েছিল। আর শাহেদও নিজের ভুল বুঝতে পেরেছে। ও তোমার কাছে খুব লজ্জিত। ঈশিতার মাথা ঘুরছিল। এত বড় একটা সত্য তার কাছ থেকে এতদিন লুকিয়েছিল। সে ধীরে ধীরে শাহেদের বেডের দিকে এগিয়ে গেল। শাহেদ অপরাধীর মতো তার দিকে তাকিয়েছিল। আমি আমি খুব দুঃখিত ঈশিতা। আমি তোমাকে আর অর্ককে অনেক কষ্ট দিয়েছি। আমার উদ্দেশ্য খুব নোংরা ছিল। পারলে আমাকে ক্ষমা করে দিও। ঈশিতা কোনো কথা বলল না। তার মন তখন ছুটে গিয়েছিল অর্কর কাছে। অর্কের সেই রুক্ষ আচরণ, তার সেই কষ্ট, সবকিছুর পিছনে এত বড় একটা ট্র্যাজেডি ছিল। আর সে সেটা না জেনেই অর্ককে ভুল বুঝেছে, তাকে প্রতারক বলেছে। নিজের উপর তার তীব্র ঘৃণা হল। শাহেদের মা ঈশিতার কাঁধে হাত রাখলেন। মা, মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও পায়। অর্ককে তুমি ভুল বুঝো না। ওর মনে তোমার জন্য অনেক ভালোবাসা। ঈশিতার এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। তার এখন শুধু অর্ককে খুঁজে বের করতে হবে। তাকে বলতে হবে সে সব জেনেছে। তাকে বলতে হবে সে অর্ককে ভালোবাসে, আগের থেকে অনেক বেশি। কিন্তু অর্ককে সে কোথায় পাবে? অর্ক কি তাকে ক্ষমা করবে? তাদের পলাশরাঙা ক্যাম্পাসে সেই রঙিন দিনগুলো কি আর কখনো ফিরে আসবে? হাজারো প্রশ্ন ঈশিতার মনকে তোলপাড় করতে লাগল। তাদের প্রেমের গল্পে যে এমন জটিল আর অপ্রত্যাশিত মোড় আসবে, তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। উপন্যাস পলাশরাঙা ক্যাম্পাস, পূর্ব প্রকাশিতের পর। নবম পরিচ্ছেদ, ভুলের মাসুল ও শেষ বিকেলের আলো।
শাহিদের মায়ের কাছ থেকে সবকিছু শোনার পর ঈশিতার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গিয়েছিল। তীব্র অনুশোচনা আর আত্মগ্লানিতে তার বুক ফেটে যাচ্ছিল। অর্কের প্রতি তার সমস্ত অভিমান, সমস্ত ক্ষোভ নিমেষে উবে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছিল গভীর বেদনা আর অপরাধবোধ। সে কিভাবে পারল অর্কের মতো একজন মানুষকে এতটা ভুল বুঝতে, তাকে এতটা কষ্ট দিতে? যে ছেলেটা নিজের ভালোবাসার মানুষকে হারানোর তীব্র যন্ত্রণা বুকে চেপে রেখেছিল, তাকেই সে প্রতারক বলে অভিযুক্ত করেছে। ঈশিতা পাগলের মতো অর্ককে খুঁজতে শুরু করল। তার ডিপার্টমেন্ট, লাইব্রেরি, টিএসসি, হাকিম চত্বর, সম্ভাব্য সব জায়গায় সে অর্ককে খুঁজল, কিন্তু কোথাও তার দেখা পেল না। অর্কের ফোনও বন্ধ। ঈশিতার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছিল। কয়েকদিন কেটে গেল, অর্কের কোনো খোঁজ নেই। ঈশিতা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ক্লাসে যাওয়া বন্ধ, সারাক্ষণ শুধু অর্কের কথা ভাবছে আর কাঁদছে। শাহিদও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সে কয়েকবার ঈশিতার সাথে দেখা করে ক্ষমা চেয়েছে, কিন্তু ঈশিতার তখন সেদিকে মন দেওয়ার মতো অবস্থা ছিল না। সে শুধু অর্ককে একবার দেখতে চায়, তার কাছে ক্ষমা চাইতে চায়। এরই মধ্যে একদিন সন্ধ্যায় ঈশিতার হোস্টেলের ফোন বেজে উঠল। ওপাশ থেকে অপরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। জানালো অর্ক গুরুতর অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি। খবরটা শুনে ঈশিতার পায়ের নিচের মাটি যেন আবার সরে গেল। সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে পৌঁছে সে দেখল অর্কের বাবা মা আর কয়েকজন আত্মীয়স্বজন আইসিইউয়ের বাইরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। ঈশিতাকে দেখে অর্কের মা কান্নায় ভেঙে পড়লেন। সব শেষ হয়ে গেল রে মা, আমার অর্কটা আর বাঁচবে না। ঈশিতার মাথা ঘুরছিল। সে কোনোমতে জিজ্ঞেস করল, কি হয়েছে আন্টি? অর্কের বাবা ধরা গলায় বললেন, কয়েকদিন ধরেই ওর খুব জ্বর ছিল, খাওয়া দাওয়া করছিল না। আজ সকালে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। ডাক্তাররা বলছে ওর এইবারে মারাত্মক ইনফেকশন হয়েছে। খুব সম্ভবত ভুল চিকিৎসার কারণে বা অতিরিক্ত মানসিক চাপের কারণেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গিয়েছিল। ঈশিতার মনে পড়ল কয়েকদিন আগে অর্ক তাঁকে বলেছিল তার শরীরটা ভালো যাচ্ছে না, কিন্তু সন্দেহের বশে সে তখন অর্কের কথাকে গুরুত্ব দেয়নি। এখন সেই কথাগুলো তার বুকের ভেতর তীরের মতো বিঁধছিল। ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন, কিন্তু অর্কের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। একসময় ডাক্তার বেরিয়ে এসে হতাশভাবে মাথা নাড়লেন আর জানালেন অর্কের ব্রেন ডেথ হয়েছে, তাকে আর বাঁচানো সম্ভব নয়। খবরটা শুনে ঈশিতা যেন পাথর হয়ে গেল। তার কান দিয়ে আর কোনো শব্দ ঢুকছিল না। চোখের সামনে শুধু ভাসছিল অর্কের সেই লাজুক হাসি, চশমার ফাঁক দিয়ে সেই মায়াবী চাহনি, আর তাদের সেই পলাশরাঙা ক্যাম্পাসের সেই সব রঙিন দিনগুলো। অর্কের বাবা মা সিদ্ধান্ত নিলেন অর্কের অঙ্গপ্রত্যঙ্গ তারা দান করে দেবেন। অর্ক বেঁচে না থেকেও যেন অন্য কারো জীবনের আলো হয়ে থাকে। পরদিন বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, যখন পলাশার শিমুলের রঙে চারপাশ বিষণ্ণ আভায় ছেয়ে আছে, তখন অর্কের নিথর দেহটাকে শেষ বিদায় জানানোর জন্য নিয়ে যাওয়া হল। ঈশিতা দূর থেকে দেখছিল। তার চোখে জল নেই, বুকের ভেতরটা যেন শূন্য। তার মনে হচ্ছিল অর্কের সাথে সাথে তার নিজের জীবনেরও সব রং মুছে গেছে। কিছুদিন পর ঈশিতা ক্যাম্পাসে ফিরে এলো, কিন্তু সেই চেনা ক্যাম্পাস তার কাছে এখন বড্ড অচেনা, বড্ড বিবর্ণ। টিএসসির সেই আড্ডা, লাইব্রেরি সেই কোণ, হাকিম চত্বরে সেই চায়ের দোকান, সব কিছুই আছে, শুধু নেই অর্ক, আর নেই তাদের সেই নির্মল ভালোবাসা। শাহেদ এখন পুরোপুরি সুস্থ। সে প্রায়ই ঈশিতার খোঁজ খবর নিতে আসে। সে ঈশিতাকে বোঝানোর চেষ্টা করে যা হওয়ার তা হয়ে গেছে, এখন ঈশিতার উচিত নিজেকে সামলে নিয়ে নতুন করে জীবন শুরু করা। কিন্তু ঈশিতার কাছে জীবনের আর কোনো অর্থ নেই। অর্ককে হারানোর যন্ত্রণা, নিজের ভুলের অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদিন বসন্তের শেষ বিকেলে ঈশিতা একা একা রমনা পার্কের সেই বেঞ্চিটা এসে বসল, যেখানে অর্ক প্রথম তাকে ভালোবাসার কথা বলেছিল। লেকের জলে অস্তজামী সূর্যের লাল আভা পড়েছে, চারদিকে ফুলের সৌরভ, পাখির কলতান, সবকিছুই আগের মতো, কিন্তু ঈশিতার মন জুড়ে শুধু শূন্যতা। তার মনে পড়ল শাহিদের মায়ের কথাগুলো। মানুষ ভুল করে, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও পায়। কিন্তু তার ভুলের মাসুল যে এত বড় হবে, অর্কের জীবন দিয়ে যে সেই মাসুল দিতে হবে, তা সে স্বপ্নেও ভাবেনি।
একটা ছোট্ট সন্দেহ, একটা ভুল বোঝাবুঝি কিভাবে দুটো জীবনকে তছনছ করে দিল। ঈশিতা ধীরে ধীরে তার শান্তিনিকেতনী ব্যাগটা খুলল। ভেতর থেকে বের করল একটা ডায়েরি, অর্কের দেওয়া প্রথম জন্মদিনের উপহার। ডায়েরি প্রথম পাতায় অর্কের কাঁচা হাতের লেখায় জীবনানন্দ দাশের সেই বিখ্যাত লাইনগুলো, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। ডায়েরির পাতা ওল্টাতে ওল্টাতেই সীতার চোখ ঝাপসা হয়ে এলো। সে আর পারল না, ডায়েরিটা বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার কান্নার শব্দে রমনা সেই বিষণ্ণ বিকেল যেন আরও ভারী হয়ে উঠল। পলাশ গাছগুলো নীরবে ঝরিয়ে দিচ্ছিল তাদের শেষ রক্তিম পাপড়ি, যেন অর্কের অকাল বিদায়ের শোকে তারাও সামিল। ঈশিতার জীবন থেকে বসন্ত হারিয়ে গেছিল চিরতরে। অর্কের স্মৃতি আর নিজের ভুলের অনুশোচনা নিয়েই তাকে বাকি জীবনটা কাটাতে হবে। তাদের পলাশরাঙা ক্যাম্পাসের প্রেমকথা নিয়ে অসমাপ্তই থেকে গেল, একটা মর্মান্তিক পরিণতির সাক্ষী হয়ে। ভালোবাসার আকাশে যে কালো মেঘ জমেছিল তার কখনো কাটল না, বরং এক চিরস্থায়ী ঝড়ের ক্ষত রেখে গেল দুটি ভগ্ন হৃদয়ে। একটি ভুলের মাসুল দিতে গিয়ে হারিয়ে গেল একটি সম্ভাবনাময় জীবন, আর অন্যজন বেঁচে রইল সেই ভুলের অসহনীয় যন্ত্রণা বুকে নিয়ে। বসন্তের পলাশ আর শিমুলের রং তাদের জীবনে আর কখনো ফিরে এলো না, শুধু রেখে গেল এক বিবর্ণ বিষণ্ণ দীর্ঘশ্বাস।